আসসালামু আলাইকুম। আমি সাজেদা পারভিন, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, বাসাতেই আছো। দীর্ঘদিন করোনাজনিত সমস্যার কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। তোমাদের পড়াশোনাতে নিশ্চয়ই অনেক ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিটা সামান্য হলেও পুষিয়ে নিতে আজকে আমাদের এই প্রয়াস। আমি আজকে দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র 10ম অধ্যায় মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। দেখো, আমি এখানে একটি আউটলাইন দাঁড় করিয়েছি যে আমরা কোন কোন বিষয়গুলো আজকে জানবো। প্রথমে আছে ইমিউনিটি বা প্রতিরক্ষা ব্যবস্থা। ইমিউনিটি কি? এই শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে আমাদের দেহে অনেক ধরনের জীবাণু অণুজীব বাহিরের পরিবেশ থেকে অনবরত প্রবেশ করে। আমরা যে নিঃশ্বাস নেই, নিঃশ্বাসের সাথে ধুলো, বালি, ময়লা এগুলোতে জীবাণু থাকে। বাতাস ছাড়াও খাদ্যদ্রব্য, অনেক ধরনের উৎস থেকে বিভিন্ন ধরনের জীবাণু অণুজীব আমাদের শরীরে প্রবেশ করে। অর্থাৎ যে উৎস থেকে অণুজীব প্রবেশ করুক না কেন, সেটা অণুজীব হোক অথবা অন্য কোনো রাসায়নিক পদার্থই হোক, আমাদের দেহ সেটাকে প্রথমেই প্রতিহত করার চেষ্টা করে। অর্থাৎ সেই অণুজীবটা দেহের জন্য ক্ষতিকর নাকি ভালো সেটা যাচাই না করেই প্রথমে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। প্রত্যেকটা মানুষের দেহে এই ধরনের একটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যাতে করে বাইরের কোনো ক্ষতিকর জীবাণু বা অণুজীব আমাদের ক্ষতি করতে না পারে। মূলত ইমিউনিটি বা প্রতিরক্ষা বলতে এই বিষয়টাকে বোঝানো হয়। অর্থাৎ কি, যে বাহিরের কোনো ক্ষতিকর বস্তু থেকে দেহ যেভাবে নিজেকে রক্ষা করে, অর্থাৎ যে ব্যবস্থায় নিজেকে রক্ষা করে, সেই ব্যবস্থাটার নামই হচ্ছে ইমিউনিটি বা অনাক্রম্যতা বলা হয় বাংলায়, অনাক্রম্যতা। তো এই যে ইমিউনিটি একটা তন্ত্রের মাধ্যমে কাজ করে, অর্থাৎ দেহের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ এই ইমিউন সিস্টেমের মধ্যে চলে আসে। সেজন্য এটাকে ইমিউন সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থার একটা সিস্টেম বলা হচ্ছে। তো এই ইমিউন সিস্টেমটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা আর একটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। সহজাত প্রতিরক্ষাটা কি? সহজাত প্রতিরক্ষাটা হচ্ছে একটা শিশু জন্মগতভাবেই তার মায়ের কাছ থেকে বংশানুক্রমে যে ধরনের প্রতিরোধ ব্যবস্থা নিয়ে জন্মায়, সেটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা। অর্থাৎ সন্তান যখন তার মায়ের গর্ভেই থাকে, তখন মায়ের দেহ থেকে অমরার মাধ্যমে সন্তানের দেহে প্রতিরোধের কিছু ব্যবস্থা চলে আসে, যেটা জন্ম থেকে সে পেয়ে যায়। এটাকে বলা হচ্ছে সহজাত প্রতিরক্ষা। আর অর্জিত প্রতিরক্ষাটা কি? অর্জিত প্রতিরক্ষা জন্ম থেকে কারো দেহে থাকে না। কেউ যখন কোনো অণুজীব বা ক্ষতিকর জীবাণু দ্বারা আক্রান্ত হয় অথবা বাহির থেকে তাকে কোনো টিকা বা ভ্যাকসিন প্রদান করা হয়, তখন তার দেহে যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে সেটাকে বলা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। আর এই সহজাত এবং অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থাকে আমরা প্রধানত 3টা স্তরে ভাগ করে বর্ণনা করি। যেমন প্রথম স্তরের প্রতিরক্ষা, দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা এবং তৃতীয় স্তরের প্রতিরক্ষা। প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কি কি? কোনো মানুষের দেহে যদি বাহির থেকে কোনো ধরনের জীবাণু বা অণুজীব প্রবেশ করতে যায়, তখন প্রথমেই বিভিন্ন জায়গায় সে বাধাপ্রাপ্ত হয়। আর এই বাধা প্রদানকারী অংশগুলো হচ্ছে ত্বক, লোম অথবা সিলিয়া, অশ্রু, লালা, সিরোমেন, পৌষ্টিক নালীর অ্যাসিড, রেচন জনন নালীর অ্যাসিড ইত্যাদি। অর্থাৎ কি দাঁড়াচ্ছে? মনে করো যে কারো যদি সুন্দর একটা বাড়ি থাকে, সে বাড়িতে প্রবেশের যতগুলা পথ বা গেট থাকে, সে চেষ্টা করবে ওই গেটগুলাকে সুরক্ষিত করার জন্য। অর্থাৎ কোনো অবাঞ্ছিত বা বহিরাগত ব্যক্তি যেন সহসাই তার বাড়িতে প্রবেশ করতে না পারে। ঠিক একইভাবে আমাদের দেহের যে ওপেনিংগুলো আছে, সেই ওপেনিংগুলোতে এই ধরনের প্রহরীদেরকে নিযুক্ত করেছে, যাতে করে শরীরে সহসাই কোনো ধরনের জীবাণু প্রবেশ করতে না পারে। তাহলে কিভাবে এই প্রতিরক্ষা কার্যকর হয়? এখানে কতে দেখতে পাচ্ছ ত্বক। তোমার শরীরের সবচেয়ে বেশি বাহিরের পরিবেশের সাথে সংস্পর্শে আসে হচ্ছে ত্বক। ত্বকের মধ্যে অনবরত ধুলা, ময়লা, জীবাণু, নোংরা পানি এগুলার সাথে যে কোনো ধরনের অণুজীব বা জীবাণু প্রবেশ করতেই পারে। সেক্ষেত্রে ত্বক কি করে? ত্বকের মধ্যে ক্যারাটিন জাতীয় পদার্থ আছে, যেগুলা জীবাণুর প্রবেশকে প্রতিহত করে। ত্বকে
ঘর্মগ্রন্থি আছে, ঘামের সাথে রোগ জীবাণুকে ক্ষতিগ্রস্ত করে। ত্বক থেকে লাইসোজোম নিঃসৃত হয়, যেটা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে নষ্ট করে। অর্থাৎ একটা সুস্থ ত্বক প্রথমেই সে তার দেহটাকে সুরক্ষা করতে ভূমিকা রাখে। তারপরে লোম, শরীরের যে লোম আছে সেই লোমগুলাতে ধুলা ময়লা জীবাণু লেগে যায়, এর ফলে এরা শরীরের ভেতরে প্রবেশ করতে পারে না। একইভাবে সিলিয়া, সিলিয়া হচ্ছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম লোম, যেগুলা কিনা তোমার শ্বাসনালীর অভ্যন্তরে, অর্থাৎ শ্বাসনালীর যে ট্রাকিয়া আছে ট্রাকিয়ার ভেতরে থাকে। নিঃশ্বাসের সাথে যে সমস্ত সূক্ষ্ম আণবিক বীক্ষণিক ধূলিকণাগুলো আমাদের শরীরে প্রবেশ করে সেগুলো এই সিলিয়াতে আটকে যায়, এর ফলে এগুলো আর ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। গতে আছে অশ্রু, লালা, সিরোমেন। অশ্রু, চোখ, চোখ থেকে অশ্রু নিঃসৃত হয়। চোখ আমাদের একটা বড় ওপেনিং শরীরের, যেখান দিয়ে কিনা ইজিলি অনেক রোগ জীবাণু প্রবেশ করতে পারে। সো শরীরের চোখের সংস্পর্শে কোনো ধুলো বালি বা যে কোনো কিছু আসলে কি হয়, প্রথমে চোখ দিয়ে অশ্রু নিঃসৃত হয়, অর্থাৎ চোখ দিয়ে সাথে সাথে পানি চলে আসে। তার মানে কি, এই চোখের পানির সাথে সেই জীবাণু ময়লা ধুলো ধুয়ে চলে যায়, এবং চোখের পানিতে অ্যান্টিবায়োটিকের মতো পদার্থ আছে, চোখের পানিতে লাইসোজোম আছে, যেগুলোর কারণে কোনো জীবাণু সেখানে চলে গেলেও সেটা মারা যায়। তারপর লালাতেও একইভাবে লাইসোজোম নামক এনজাইম থাকে। খাদ্যের সাথে যদি কোনো জীবাণু আমাদের মুখে চলে যায় তাহলে সেই লালা রসের এনজাইমের কারণে সেগুলো মারা যাবে। ঠিক একইভাবে আমাদের কানের ভেতরে, একদম কানের আভ্যন্তরীণ যে কোঠরি আছে কর্ণকোহর, সেখানে থাকে সিরোমেন। সিরোমেনও ঠিক এরকমই আঠালো চটচটে একটা পদার্থ, যেটা কানের ভেতরে ময়লা আবর্জনা এগুলাকে ঢুকতে দেয় না, অর্থাৎ মোমের মতো একটা পদার্থ যেটার মধ্যে ময়লা ধুলোবালি এগুলো লেগে যায়। সাধারণ অর্থে আমরা এটাকে কানের খৈল বলি। তো এই সমস্ত অংশগুলা কান, চোখ এবং মুখ গহ্বর দিয়ে রোগ জীবাণু প্রবেশ করতে বাধা দেয়। এরপর আসো পৌষ্টিকনালী অ্যাসিড। কোনোভাবে যদি খাদ্যের সাথে মুখ গহ্বর পার হয়ে পৌষ্টিক নালীতে অর্থাৎ পাকস্থলীতে চলে যায় অণুজীব বা জীবাণু, তখন সেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, যেটা কিনা সেই রোগ জীবাণুকে মেরে ফেলে। ঠিক একইভাবে রেচনতন্ত্র এবং জনননালীর যে ওপেনিং আছে, জনন রেচন ছিদ্রের মাধ্যমে যদি কোনো অণুজীব আসে, সেখানেও কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলা ক্ষতিকর অণুজীব জীবাণুগুলাকে নষ্ট করতে পারে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কি কি এবং কিভাবে এরা কাজ করে। এবার আসি আমরা দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা। দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা হচ্ছে, প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা যদি ফেল করে যায়, অর্থাৎ প্রথম স্তরের প্রতিরক্ষার যে অংশগুলো আছে এগুলা ক্রস করে যদি কোনো জীবাণু শরীরের ভেতর প্রবেশ করে যায়, রক্তে চলে যায়, তখন দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা কার্যকর হবে। এখানে প্রথমে আছে ফ্যাগোসাইটস। ফ্যাগোসাইটস কি? ফ্যাগোসাইট হচ্ছে কিছু, তোমরা জানো শ্বেত রক্তকণিকা হচ্ছে মানবদেহের সোলজার বা ফাইটার। ওরা মানবদেহের সমস্ত ক্ষতিকর অণুজীব এর বিরুদ্ধে কাজ করে। এই ফ্যাগোসাইট শ্বেত রক্তকণিকারই একটা প্রকার। শ্বেত রক্তকণিকা মূলত দুই ধরনের হয়, দানাদার এবং অদানাদার। এর মধ্যে আছে ইউসিন, ব্যাসোফিল, ফ্যাগোসাইটস। এই ফ্যাগোসাইটস হচ্ছে যারা সরাসরি অণুজীব বা জীবাণুকে ভক্ষণ করতে পারে, গলধকরণ করতে পারে, অর্থাৎ এমিবার মতো এদের ক্ষণপথ বিস্তার করে ওরা জীবাণুকে ধরে ফেলে চারদিক থেকে এবং নিজের শরীরের ভেতরে নিয়ে নেয়। এই কোষগুলাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটিক কোষ। এর মধ্যে প্রধান হচ্ছে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ নামক শ্বেত রক্তকণিকা। তাহলে এরা কি করছে, রক্তের মধ্যে যদি কোনো অণুজীব চলে যায় তখন এই ফ্যাগোসাইটিক কোষগুলা অর্থাৎ ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলগুলা কি করে, তার চারপাশে ক্ষণপথ বিস্তার করে অণুজীবটাকে ঘিরে ফেলে এবং তার শরীরের ভেতর নিয়ে নেয়। তাহলে কি হচ্ছে, অণুজীবটা আর শরীরের ক্ষতি করতে পারছে না। ঠিক একইভাবে ক্ষতে আছে সহজাত মারণ কোষ বা কিলার সেল নামক কিছু কোষ আছে। এগুলা অ্যান্টিবডি উৎপাদনকারী কিছু কোষ। এরাও যখন অণুজীব তার সংস্পর্শে আসে ওদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলে, অর্থাৎ এদের টিস্যুগুলোকে নষ্ট করে দেয় এবং সেই অণুজীবটাকে ধ্বংস করে। এরপর আসে প্রদাহ। প্রদাহ বা ইনফ্লামেশন আমরা সবাই জানি, চিনি, কিন্তু আসলে এত স্পেসিফিক্যালি কখনো হয়তো আমরা বুঝি নাই। যে মনে করো যে তোমার শরীরের কোনো অংশ চুলকাচ্ছে, তখন কি হয়, সেই অংশটা লাল হয়ে যায়, ফুলে যায়, এটাকে বলা হচ্ছে প্রদাহ। এখন প্রদাহ কিভাবে প্রতিরক্ষা হিসেবে কাজ করে এই ব্যাপারে আসি। যে মূল কথা হচ্ছে প্রদাহ কেন হচ্ছে।
কোনো অণুজীব যদি তোমার চামড়া বা অন্য কোনো ক্ষতস্থান যে কোনো সংস্পর্শে আসে, তখনই শরীরের ওই অংশটা উদ্দীপিত হয় এবং সেই ক্ষতস্থান থেকে প্রদাহের সৃষ্টি হয়, অর্থাৎ ব্যথা, জ্বালা পোড়া, ওই জায়গাটা গরম হয়ে যাওয়া, তাপমাত্রা বেড়ে যাওয়া, এই ধরনের কারণে হিস্টামিন জাতীয় একটা পদার্থ নিঃসৃত হয়। তো এই হিস্টামিন যখন নিঃসৃত হয় তখন শরীর খবর পেয়ে যায় যে ওই জায়গাটাতে কিছু বহিরাগত অণুজীব বা ক্ষতিকর বস্তু আছে। তখন শ্বেত রক্তকণিকাগুলো খুব দ্রুত ওই প্রদাহের জায়গার মধ্যে চলে এসে সেই প্রদাহ সৃষ্টিকারী অণুজীব বা জীবাণুগুলোকে ঘেরাও করে ফেলে এবং এদেরকে ধ্বংস করতে তৎপর হয়। এরপর আছে ইন্টারফেরন। ইন্টারফেরন একদম স্পেসিফিক্যালি হচ্ছে ভাইরাস বিরোধী একটা উপাদান, অর্থাৎ শরীরের ভেতরে যদি কোনো ভাইরাস ঢুকে, ভাইরাস দ্বারা যদি শরীর আক্রান্ত হয়, তখন ভাইরাসের প্রতিক্রিয়া হিসেবে এই ইন্টারফেরনটা নিঃসৃত হয় এবং সে ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা প্রদান করে এবং ভাইরাসকে সে বংশবৃদ্ধি করতে দেয় না, মূলত তাকে সেখানেই সীমিত করে রাখে, অর্থাৎ তার অস্তিত্ব বিলুপ্ত করে দেয়। আর সর্বশেষে দ্বিতীয় স্তরে আছে জ্বর। যদি এই সমস্ত স্তরের প্রতিরক্ষাগুলা ঠিকমতো কাজ না করে, শরীরের যদি জীবাণু বিস্তৃত হয়ে যায়, অর্থাৎ রক্তের মধ্যে যদি জীবাণুর সংখ্যা বৃদ্ধি হতে থাকে, তখন শরীরে পাইরোজেন নামক একটা পলিপেপটাইড অর্থাৎ প্রোটিন ক্ষরণ করে, যেটার কারণে শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং আমাদের জ্বর আসে। তাহলে দেখা যাচ্ছে যে জ্বরটা আসলে কোনো রোগ নয়, এটা হচ্ছে যে কোনো ধরনের রোগ সৃষ্টির একটা প্রাথমিক স্তর। অর্থাৎ জ্বর হওয়া মানে তোমাকে এটাই জানান দেওয়া যে তোমার শরীরে ক্ষতিকর কোনো অণুজীব বা কোনো জীবাণু প্রবেশ করেছে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। এখন কথা হচ্ছে এই দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা যদি ফেল করে, অর্থাৎ এই 5টা মাধ্যমের কোনো মাধ্যমেই যদি ওই অণুজীবকে বা আমার ক্ষতিকর পদার্থটাকে সীমিত করতে না পারে বা ধ্বংস করতে না পারে, তখন কি হবে? তখন আলটিমেটলি আমি আক্রান্ত হয়ে যাব। এটাই এবার তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে চেষ্টা করতে হবে যে সেই অণুজীবের আক্রমণ থেকে আমি কি সুস্থ হব কিনা বা বাহিরের কোনো ধরনের মেডিসিন আমার লাগবে কিনা। তাহলে এই তৃতীয় স্তরের প্রতিরক্ষাটা এটা একটা ব্যাপক বিষয়, আমরা খুব সংক্ষেপে আলোচনা করছি। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা তৃতীয় স্তরের প্রতিরক্ষা নিয়ে ডিটেইল আলোচনা করব। তো তৃতীয় স্তরের প্রতিরক্ষা হচ্ছে লিম্ফোসাইট নামক কিছু কোষ আছে আমাদের শরীরে। এই লিম্ফোসাইট কোষগুলা থেকে লিম্ফোসাইট ক্ষরণ হয় এবং এই লিম্ফোসাইট মূলত টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটগুলো অ্যান্টিবডি তৈরি করে। তোমরা অ্যান্টিবডির নাম নিশ্চয়ই অনেকে শুনেছ। অ্যান্টিবডি হচ্ছে দেহ যদি কোনো জীবাণু বা অ্যান্টিজেন দ্বারা আক্রান্ত হয়, এটাকে ধ্বংস করার জন্য খরিত একটা গ্লাইকোপ্রোটিনধর্মী পদার্থ, এবং সে ওই অ্যান্টিজেন বা ওই রোগ জীবাণুকে ধ্বংস করে, সীমিত করে। কিন্তু এখানে কথা হচ্ছে যে এই অ্যান্টিবডিটা তৈরি হতে কিছুটা সময় লাগে। আমাদের শরীরে রোগ জীবাণু প্রবেশ করা মাত্রই কিন্তু অ্যান্টিবডি তৈরি হয় না। অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়াটা একটু ধীর এবং এটা তৈরি হতে সময় লাগে। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় খুব অস্থির হয়ে যাই এবং আমরা ডাক্তারের শরণাপন্ন হই, ঔষধ খাই। এর ফলে কি হয়, আমরা খুব ঘন ঘন যদি ঔষধ খাই, তাহলে আলটিমেটলি আমরা কি করছি, আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম আছে এটাকে দুর্বল করে দিচ্ছি। কিভাবে দুর্বল করে দিচ্ছি? আমি যখন তাড়াতাড়ি ডাক্তারের কাছে গেলাম এবং সেই রোগ থেকে সেরে ওঠার জন্য ঔষধ নিলাম, তখন আমার শরীর নিজে কাজ করা থেকে বেঁচে গেল, অর্থাৎ নিজে অ্যান্টিবডি তৈরি করবে না বা খুব ধীর গতিতে করবে এবং ওই রোগটাকে সে প্রতিহত করার চেষ্টা করবে না। কারণ কি? কারণ আলটিমেটলি সে ওষুধ পেয়ে গেছে, সেই জন্য শরীরটা ধীর গতিতে অ্যান্টিবডি তৈরি করছে। আবার এমনও হতে পারে যে দীর্ঘদিন যখন আমি এই ধরনের বাইরে থেকে মেডিসিন নিতে থাকবো, তখন যদি আক্রান্ত হই, তখন এমনও হতে পারে যে আমার শরীরে আর অ্যান্টিবডি তৈরি হবে না, অর্থাৎ আমি সেই বাহিরের ঔষধের উপরেই নির্ভর হয়ে পড়ব। সেই জন্য তোমরা যারা ইনফ্লুয়েঞ্জা, সর্দি জ্বরে আক্রান্ত হয়েছে বিভিন্ন সময় দেখবে যে 5 থেকে 7 দিন পরে রোগী আপনা আপনি সেরে উঠছে। কিন্তু আমরা যদি সেই ধৈর্যটা রাখতে না পারি, আমরা বিভিন্ন সময় মেডিসিন নেই এবং আমাদের শরীরের ইমিউন সিস্টেমটাকে দুর্বল করে দেয়। আবার কিছু কিছু ব্যবস্থা আছে শরীরে। এই যে তৃতীয় স্তরের প্রতিরক্ষা, এটা একটা অর্জিত প্রতিরক্ষা। অর্জিত প্রতিরক্ষা মানে হচ্ছে তুমি বাইরে থেকে কোনো রোগ জীবাণু বা যে কোনো ধরনের ভ্যাকসিন নেওয়ার পরে তোমার শরীরে এই প্রতিরক্ষাটা অর্জিত হয়েছে এবং এটা আজীবন ব্যাপী থাকবে। কিভাবে থাকবে? পরবর্তীতে যদি তুমি একই ধরনের জীবাণু দিয়ে
আক্রান্ত হও তখন এই প্রতিরক্ষা ব্যবস্থা খুব দ্রুত সক্রিয় হয় এবং তোমার সেই রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তোমরা হয়তো শুনেছো যে স্মল পক্স একবার হলে পরে আর সেই রোগটা কখনোই হয় না সারা জীবনে। এটাও এই তৃতীয় স্তরের প্রতিরক্ষার কারণে হয়ে থাকে। অর্থাৎ স্মল পক্সের ভাইরাসটা যখন শরীরে প্রবেশ করে তখন খুব ধীর গতিতে শরীরে অ্যান্টিবডি তৈরি হতে থাকে। এর ফলে দেখা যায় যে রোগ থেকে সেরে উঠতে প্রায় 15 থেকে 20 দিন বা অনেক সময় 1 মাস সময়ও লেগে যায়। কিন্তু সেই অ্যান্টিবডিটা তৈরি হয়ে যাওয়ার পর শরীরের মধ্যে কিছু স্মৃতি কোষ আছে, মেমোরি সেল আমরা বলি। এই মেমোরি সেলগুলা এই রোগ জীবাণুগুলোকে চিনে রাখে এবং পরবর্তীতে ওই ধরনের ভাইরাস দ্বারা যে কোনো সময় যদি সে আবার আক্রান্ত হয় তাহলে সাথে সাথেই ওই মেমোরি সেল মনে করায় দেয় যে ওই অ্যান্টিবডিটা আমার লাগবে এই ভাইরাসকে ধ্বংস করার জন্য। তখন সাথে সাথেই টি লিম্ফোসাইট থেকে ওই ধরনের অ্যান্টিবডি তৈরি হবে এবং শরীর সুস্থ হয়ে উঠবে। অর্থাৎ শরীরকে আক্রান্ত হওয়ার সুযোগই দেওয়া হবে না, সেই ভাইরাসকে ধ্বংস করা হবে। এভাবে করে মানব দেহের এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কাজ করে এবং আমরা অসংখ্য জীবাণুর মধ্যে ডুবে থেকেও আমরা সুস্থ থাকি, ভালো থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আশা করি সুস্থ থাকবে এবং বাড়িতেই থাকবে। আর যদি তোমাদের আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবে। আগামী ক্লাসে আমি ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।